এই জমিদার বাড়ির বংশধরকে আমি এই বাড়িতে দেব না, কিছুতেই না। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো নীল দিঘি ডাইনিমা, আর আজকের পর্ব হলো 2। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। মুরগির ঘরের আগলটা আলগা রয়ে গেছে কিনা দেখতে বেরিয়েছিল নীলু। এমন প্রায়ই হয়। মা বলেছিল, নীলু যা তো দেখে আয় তো, ঠিক মতো আটকেছি নাকি মুরগি ঘরের আগলটা। টর্চ জেলে আগলটা আটকাতেই ওর মনে হলো পিছনে কেউ যেন সরে গেল। শেয়াল টেয়াল নয় তো, মুরগি চুরি করতে এসেছে হয়তো। কিন্তু পেছন ফিরে নীলু যা দেখলো তাতে ওর ভয়ে হাড় হিম হয়ে গেল। একটা লাল পাড় সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া বউ মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখের জায়গাটা পুরো অন্ধকার, একদম শূন্য। এবার শাড়ির ভেতর থেকে বের হয়ে এলো একটা কালো চুড়ি পরা হাত। পরদিন সকালে সবাই দেখলো নীল দিঘির জল লাল হয়ে যাচ্ছে একটু একটু করে। খবরটা পেতেই সবার মধ্যে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। পরের 15 দিনের মধ্যে গ্রামের বেশ কিছু ছেলে নিখোঁজ হয়ে গেল। বড় মা সুমিকে এর থেকে দূরে সরিয়ে রাখলেন, এসব কিছুই জানতে দিলেন না। সুমিকে সেদিনের পর থেকে আরো বেশি যত্নে রাখতে লাগলেন, কিন্তু পুলিশ কিছুতেই এর কোনো কিনারা করতে পারল না। সুমি কিন্তু সাঁতার জানে, তা সত্ত্বেও তাকে বাথরুমে গিয়েই স্নান করতে হয়, কারণ বড় মার সেটাই ইচ্ছে। কিন্তু সেদিন বাথরুমে যেতে গিয়ে হঠাৎ কারো ডাক শুনে থমকে গেল ও। ঠিক পেছন থেকে কচি গলায় কেউ মা বলে ডেকে উঠল যেন। ফিরে তাকাতেই দেখল ছোট্ট একটা ছেলের অবয়ব। কিন্তু এ কি, পুরো গায়ের চামড়া কোঁচকানো, যেন অনেকক্ষণ ধরে জলে ভিজেছিল। সারা গা ক্লেদাক্ত, যেমন সদ্যজাত শিশুর গায়ে লেগে থাকে ঠিক তেমনি। তার চোখ দুটো যেন কোঠর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সে চেষ্টা করছে কথা বলতে, কিন্তু গলা যেন আটকে গেছে তার ব্যাকুল অথচ অব্যক্ত মা ডাক সুমিকে ভেতর থেকে যেন ব্যাকুল করে তুলল। হঠাৎ করেই ছেলেটার গা পুরো নীল হয়ে গেল। তার মুখে ফুটে উঠল তীব্র মৃত্যু যন্ত্রণা। আর সহ্য করতে পারল না সুমি, ছুটে আসতে চাইল তার কাছে, কিন্তু ছেলেটা দাঁড়িয়ে ছিল সিঁড়ির মুখে। সুমি এগিয়ে ধরতে যেতেই সে অদৃশ্য হয়ে গেল, আর একটা চিৎকার করে পড়ে যেতে থাকলো সুমি। এমন সময় অদৃশ্য কেউ এসে ওকে সাবধানে ধরে যেন হাওয়ায় ভাসিয়ে এনে রেখে গেল ঠিক বাথরুমের সামনে। সেদিন বড় মা সকাল সকাল রান্নাঘরে ঢুকতে গিয়েই দেখলেন কে যেন দেওয়ালে রক্ত দিয়ে লিখে রেখেছে, এই জমিদার বাড়ির বংশধরকে আমি এই বাড়িতে দেব না, কিছুতেই না। দেখে প্রচণ্ড ভয়ে বড়মা চৌকাঠের ওপরেই বসে পড়লেন।
আর এক পাও এগোনোর বা পেছনোর সাহস রইল না। রামু কাকা এসে সব দেখে বলে উঠল, কি আর করা যাবে বড় মা, ডাইনি মাঝে জেগে উঠেছেন, বলি যে তা চাই চাই। না, কিছুতেই না, বংশের প্রদীপ এভাবে নিভে যেতে দেব না আমি, কিছুতেই না। পুজো দেব আমি পুজো। 3 দিন পর অমাবস্যা, সেদিনই দেব আমি পুজো। বলো কি গো বড় মা, তুমি পুজো দেবে ডাইনি মায়ের? বসে পড়ল রামু কাকাও। সন্ধেবেলায় গ্রামের মন্দিরে আলোচনা সভা বসল। বয়স্করা সকলেই বলছেন বড় মার ডাইনি মায়ের পুজো দেওয়ার সংকল্প ত্যাগ করতে। ভাদুরী মশাইকে কলকাতা থেকে এনে শান্তি সস্তায়ন করলেই হবে। কিন্তু ভাদুরী মশাইয়ের সম্মান দক্ষিণা কত কেউই তা জানেন না। আর ভাদুরী মশাইকে পাওয়া গেলেও তিনি কি রাজি হবেন এই বয়সে এত প্রত্যন্ত গ্রামে আসতে? নানা জনে নানা মত দিতে লাগলো। অবশেষে স্থির হলো কাতু আর কানু চৌধুরী বাড়ির ছেলে, তারা কলকাতায় থেকে পড়াশুনো করে কলেজে। ওরা ভাদুরী মশাইয়ের সঙ্গে দেখা করে সব কিছু খুলে বলবে, তারপর যদি তিনি রাজি হন খুব ভালো কথা। সেই মতো ব্যবস্থা করা হলো। এদিকে জমিদার বাড়িতে দেখা দিল আরেক বিপদ। সকালে ঘুম থেকে উঠতেই দেখা গেল কে যেন একটা কালো রঙের বিড়ালকে বীভৎসভাবে মেরে ফেলে রেখে গেছে উঠোনে। দেখেই বোঝা যায় বিড়ালটা অন্তঃসত্ত্বা ছিল। আহারে, এমন করে কে মারল? ইস, কিভাবে মেরেছে বিড়ালটাকে? মনে মনে ভাবল সুমি। শিউরে উঠল মনে মনে। কে যেন বলল ওকে, এবার বুঝি তোর পালা 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 পালা। নীল দিঘির জলে চাঁদের প্রতিবিম্ব কাঁপছিল থিরথির করে। দিঘির দক্ষিণ পাড় ধরে নূপুরের আওয়াজ আসছিল। আপাদ মস্তক কালো শাড়িতে ঢেকে কে একটি বউ চুপি চুপি আসছিল এই দিকে। ওই নূপুরের শব্দ কানে আসতেই থমকে গেল সে। অমাবস্যার রাত নয়, তাই আবছা আলোয় দেখতে পাওয়া যায় কালো শাড়িতে ঢাকা শরীরটাকে। ভয়ে মৃদু কাঁপুনি শুরু হয়েছে। এমন সময় এক ঝলক বাতাস বয়ে গেল। একটা বরফের মতো ঠান্ডা স্বর বাতাসের মতোই ফিসফিসিয়ে বলে গেল, এবার ওর কানে এলো নূপুরের শব্দ। ওর পাশে পাশে কে যেন চলছে। ঠিক জমিদার বাড়ির সদর দরজার কাছে গিয়ে পৌঁছাতেই অদৃশ্য কারোর চুরি পড়ার শব্দ। সেই কালো ছায়াটা, যার মাথাটা যেন মট করে ঘুরে গেল।